এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিনে আজ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু দু কথা আমরা প্রকাশ করব। 1885 ডিসেম্বর মাসের 29 তারিখ রবীন্দ্রনাথ জন্মতিথি উপহার নামে একটি কবিতা লিখলেন। কবিতার সঙ্গে একটি কাঠের বাক্স উপহার দিলেন 13 বর্ষীয় ভাইঝি বিবিকে। বিবি হলেন জ্ঞানদানন্দিনী দেবী সত্যেন্দ্রনাথের একমাত্র কন্যা ইন্দিরা। জ্ঞানদানন্দিনী দেবী বিলেত থেকে ফিরে দুই সন্তান সুরেন্দ্রনাথ এবং ইন্দিরার জন্মদিন পালনের প্রথা চালু করলেন। এর আগে ঠাকুর পরিবারে ধুমধাম করে জন্মদিন পালনের কোনো খবর জানা যায়নি। 1885 সালে 29 ডিসেম্বর ছিল ইন্দিরার 13তম জন্মদিন। রবীন্দ্র স্মৃতিগ্রন্থ ইন্দিরার এই উপহার প্রসঙ্গে লিখেছিলেন, আমার জন্মদিনে একটি সুন্দর পিয়ানোর মতো গড়নের দোলাদ্দানি উপহার দিয়ে তার সঙ্গে যে কয়েক ছত্র লিখেছিলেন সেও তার হাতে স্পর্শে উজ্জ্বল। বিবির এই জন্মদিন পালনের ঘটনা হয়তো কবির চিত্তকে উতলা করে তুলেছিল। যেন নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পা আছে, পরশ পেলেন তিনি। বিবির জন্মদিনের 6 মাস পর কবির অন্তরে সেই সুপ্ত বাসনা ধরা দিল। বন্ধুবর শ্রী শরৎচন্দ্র মজুমদারকে লেখা একটি চিঠিতে 1886 সালের 7ই মে অর্থাৎ 25শে বৈশাখ বিশেষভাবে পুলকিত হয়ে জীবনের প্রথমবার নিজের জন্মদিন নিয়ে 2 কলম লিখলেন। আজ আমার জন্মদিন 25শে বৈশাখ। 25 বৎসর পূর্বে এই 25শে বৈশাখ আমি ধরন ধাবিত করতে অবতীর্ণ হয়েছিলাম। জীবনে এমন আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন। সেই বছর রবীন্দ্রনাথ 27 বছরে পা দিয়েছিলেন। ষষ্ঠীর তিনি 49 নম্বর পার্ক স্ট্রিট মেজদা সত্যেন্দ্রনাথ এবং মেজ বৌদি জ্ঞানদানন্দী দেবীর সঙ্গে থাকতেন। বিপত্নিক যতীন্দ্রনাথ থাকতেন সেই বাড়িতে। এদিকে কবির নদিদি স্বর্ণকুমারী দেবী তখন উল্টোডাঙায় কাশিয়া বাগানে থাকতেন। 1887 সালের মে মাসের 7ই তারিখ সেদিনটি ছিল শনিবার। স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী খুব ভোরে কাশিয়া বাগান থেকে দাদা জ্যোৎস্নাথকে নিয়ে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের বাড়িতে। সঙ্গে নিয়েছিলেন বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা। পথে কিনেছিলেন বেলফুলের মালা সহ অন্যান্য আরও ফুল। এছাড়া একজোড়া ধুতি, চাদর এবং একটি ইংরেজি কবিতার বই, দ্য পোয়েমস অফ হেন। এবার 49 নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে নিঃশব্দে ঢুকে সোজা চলে গেলেন রবীন্দ্রনাথের ঘরে। ঘুমন্ত রবীন্দ্রনাথকে জাগিয়ে ফুল, মালা, ধুতি, চাদর এই নৈবেদ্য তার পায়ের কাছে রেখে প্রণাম করলেন এবং জ্যোৎস্নাথ রবীন্দ্রনাথকে প্রণাম করে ইংরেজি কবিতার বইটি উপহার দিলেন, যা কিনা রবীন্দ্রনাথের জন্মদিনে পাওয়া প্রথম উপহার হিসেবে স্বীকৃত। সারা বাড়িতে রবির জন্মদিন বলে সাড়া পড়ে গেল। ভাগ্নি শল্যীর মাধ্যমে রহিমার প্রথম জন্মদিন পালনের সেই শুরু। সরলা দেবী তার রবি মামাকে রহিমা বলে ডাকতেন। এরপর বাকি জীবনে অনেক জন্মদিন এসেছে। 42 বছর জন্মদিন পালন করা হয় শান্তিনিকেতনে। এর মধ্যে 1902 সালে নভেম্বর মাসের 29 তারিখ মৃণালিনী দেবী চলে গেলেন। এরপর গেলেন কন্যা রেণুকা, গেলেন সমীয়। সমীসহ কাদম্বরী, মৃণালিনী, রেণুকা এই 3 নারীর মৃত্যুশোক তার পারিবারিক বন্ধনকে যেন আরও আলগা করে দিল। পরিবারের মায়া কাটিয়ে যখন বিশ্বের দরবারে তখন তার ক্রমশ আবির্ভূত হওয়ার পালা। 50তম জন্মদিনে আশ্রমবাসীর রবীন্দ্রনাথকে আগে থেকে না জানিয়ে মহাসমারোহে জন্মদিন পালন করে। কবি এতটাই আপ্লুত যে আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফুল্ল কুমার সরকারের স্ত্রী নির্ঝরিণী সরকারকে চিঠি লিখে জানালেন তার খুশির কথা।
এরপর তার মুকুটের সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্তি হলো। তখন তিনি বিশ্বকবি। দেখতে দেখতে কবিকে এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল। ইন্দিরা দেবীকে 1930 সালের 26শে এপ্রিল জানালেন তার সেই নবরূপের কথা। সদ্য 70 বছরে পদার্পণ করা কবি লিখেছিলেন, ধরাতলে যে রবি ঠাকুর বিগত শতাব্দীর 25শে বৈশাখ অবতীর্ণ হয়েছেন, তার কবিত্ব সম্প্রতি আচ্ছন্ন তিনি, এখন চিত্রকর রূপে প্রকাশমান। আর্জেন্টিনীয় সখা ভিক্টোরিয়া ওকাম্পোর বদান্যতায় প্যারিসের গ্যালারি পিগালে কবির আঁকা 125টি ছবির প্রদর্শনী শুরু হয় মে মাসের 2 তারিখ। সুদূর প্যারিস থেকে চিত্রকর রবীন্দ্রনাথ নির্মল কুমারী মহলানবিশকে লিখলেন যে চিঠি, সেখানে বাহির মহলের রবীন্দ্রনাথকে তিনি মান্যতা দিয়েছেন। জন্মদিনের দিন লিখছেন, এখানে যে রবীন্দ্রনাথ আছে, এখানকার উপকরণ নিয়ে নিজেকে একটা সম্পূর্ণতা দিয়েছেন। তার সঙ্গে 25শে বৈশাখের রবি ঠাকুরের মিল হবে না। দেশে ফিরে গেলে তবে আমি তাকে ফিরে পাব। সেখানকার সব কিছুর সঙ্গে এও স্পষ্ট করে উচ্চারণ করেছেন, আমার বিশ্ব প্রকৃতি আছে সমুদ্রের ওপারে, মানব প্রকৃতি আছে এপারে। এরপর দেশে ফিরে এলে তার জন্মদিন পালন প্রথম জাতীয় উৎসবে পরিণত হলো। কলকাতার টাউন হলে সপ্তাহব্যাপী রবীন্দ্র জয়ন্তী পালিত হলো ঠাকুর সপ্তাহ শিরোনামে। পূজার ছলে ভুলে থাকার আয়োজনের বোধ হয় সেই শুরু। এত বড় আয়োজনে অনেক মনোমালিন্য, ভুল বোঝাবুঝি দেখা দিল। কবি অমল হোমকে হতাশার কথা জানালেন, অনেক পাপের জন্যই বাংলাদেশে জন্মেছি, তাই আজ 70 বছরে পুণ্য অর্জনে লেগে গিয়েছি মহারম্ভের জন্মোৎসব সম্বোধনায়। কবির বয়স বাড়ছে। শান্তিনিকেতনে তখন প্রচণ্ড দাবদাহ। গ্রীষ্মাবকাশের ছুটির কারণে 25শে বৈশাখ নাগাদ আশ্রম চত্বর খাঁকা করে। কবির সম্মতি নিয়েই আশ্রমরা ঠিক করেন 1936 সালের নববর্ষের দিন বর্ষবরণের পর কবির জন্মদিন পালন করা হবে। উদারমনা কবি এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করলেন। এরপর থেকে নববর্ষের দিনই শান্তিনিকেতনে কবির জন্মদিন পালিত হতো। এমনকি 1941 সালের পয়লা বৈশাখেও 25-এর শঙ্করধ্বনি বেজেছিল। নাতি সৌমেন্দ্রনাথের দাবি রক্ষায় কবি লিখলেন মানবের জয়গান, ওই মহামানব আসে। পরদিন 15ই এপ্রিল আনন্দবাজার পত্রিকায় খবর ছাপা হলো, সূর্যোদয়ের কিঞ্চিত পূর্বে মন্দিরে উপাসনা আরম্ভ হয়। অধ্যাপক ক্ষিতিমোহন সেন আচার্যের আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে কয়েকটি সঙ্গীত গান করা হয়। ইহার মধ্যে 2টি কবিগুরু কর্তৃক এই অনুষ্ঠান যে উপলক্ষে বিশেষভাবে রচিত, হে পুরুষোত্তম এবং এসো হে মহামানব, ওই মহামানব আসে। সেদিন রবীন্দ্রনাথের জন্মোৎসবে ভাষণ ছিল সভ্যতার সংকট। এবার প্লেগ ঠেকাতে রবীন্দ্রনাথের পথে নামার একটি ঘটনা আমরা এখানে প্রকাশ করব। বছর কলকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিল, তখন প্লেগের চেয়ে তার রাজতকমা পড়া চাপরাশির ভয়ে লোক ব্যস্ত হয়েছিল। পাড়ায় প্লেগ দেখা দিল, পাছে হাসপাতালে ধরে নিয়ে যায়, এই জন্য লোকে ডাক্তার ডাকতে চায় না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতালে দেখে এসে বললেন, ব্যামো হয়েছে বলে তো মানুষের অপরাধ করেনি। চতুরঙ্গ উপন্যাসে জগমোহনের মৃত্যুর বিবরণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ এভাবেই প্লেগের ভয়াবহতার কথা শুনিয়েছেন। 1898 থেকে 1908 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্লেগ বিরাট আকার ধারণ করে। কলকাতায় এর প্রভাব মারাত্মক হয়ে ওঠে। মানুষজন দলে দলে ঘরে ছাড়তে শুরু করে। সংক্রমণের চেয়েও বেশি ছিল ভয়। আতঙ্কের নানান খবরে কলকাতায় তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। 1898 এর 4ই মে অমৃতবাজার পত্রিকায় প্রকাশ পায় এমনই একটি প্রতিবেদন, আতঙ্কের রূপ অদৃষ্টপূর্ব। আর কখনো কলকাতার বিপুল জনসংখ্যা এই রকমভাবে প্রবলভাবে আন্দোলিত হয়নি। যেসব জেনানার মুখ সূর্যও দেখেনি, তারাও শহরের পথের উপর দিয়ে দৌড়চ্ছেন বা ট্রামে চড়ে পালাতে চাইছেন। গত কয়েকদিন বিপুল সংখ্যক মানুষের পলায়ন, সেই সঙ্গে দোকানপাট বন্ধ এবং পথে গাড়ি ঘোড়ার অনুপস্থিতি, সব মিলিয়ে কলকাতা পরিত্যক্ত নগরীর চেহারা ধরেছিল। প্লেগের এই ভয়াবহতায় রবীন্দ্রনাথ কেবল সাহিত্য রচনাতেই থেমে থাকেননি, নেমে এসেছিলেন রাস্তায়। ভগিনী নিবেদিতা তখন সদ্য এসেছেন কলকাতায়। বন্ধুত্ব হয়েছে দুজনের।
মানবহিত এসে দুজন সেদিন মহামারী সামলাতে একসঙ্গে পথে নেমেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ধারে গ্রন্থে লিখেছেন, সেই সময় কলকাতায় লাগলো প্লেগ। চারিদিকে মহামারী চলছে, ঘরে ঘরে লোক মরে শেষ হয়ে যাচ্ছে। রবি কাকা এবং আমরা এই বাড়ির সবাই মিলে চাঁদা তুলে প্লেগ হাসপাতাল খুলছি, চুন বিলি করছি। রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশনে যেতেন। নার্স ডাক্তার সব রাখা হয়েছিল। জগদীশচন্দ্র বসু প্লেগের ভয় বাড়ি পরিবর্তন করেছিলেন। তার নির্দিষ্ট কারণ অবশ্য ছিল। 139 নম্বর ধর্মতলা টি থেকে তিনি সুদৃঢ় রবীন্দ্রনাথকে লিখেছিলেন, উপরের ঠিকানা থেকে বুঝিতে পারিয়াছেন যে আমি পলাতক। প্লেগের অনুগ্রহে আমার একজন ভৃত্য ছুটি লইয়া একদিন বড়বাজার গিয়াছিল। সেখান হইতে আসিয়া একদিন পরেই প্লেগ হয়, আর 30 ঘণ্টার মধ্যেই মৃত্যু। বাড়ি ছাড়িয়া আসিয়া উক্ত ঠিকানায় আছি। কতদিন পলায়ন চলিবে জানি না। এ কেবল জগদীশচন্দ্র বসুর ক্ষেত্রেই নয়, প্রায় সকল কলকাতাবাসীর এমন অবস্থা দেখা দিয়েছিল। রবীন্দ্রনাথও চিঠিপত্রাদিতে পরিচিত সকলকে সাবধান করতেন। পাড়ায় পাড়ায় নজরদারিতে যাওয়ার সময়ও প্রত্যেককে ঠিক উপায় অবলম্বনে পরামর্শ দিতেন। প্লেগ ঠেকাতে ব্রিটিশ সরকার টিকাকরণের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তীব্র ইংরেজি বিদ্বেষ, গুজব, রোগ ভীতি, পদার্শিনী সাধারণের অন্দরমহলের বাইরের লোক প্রবেশ ইত্যাদি নানা কারণে সাধারণ মানুষ ক্ষেপে উঠেছিল। এমনকি রামকৃষ্ণ মিশন থেকে এই বিষয়ে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হলেও মঠের সন্ন্যাসীদের উপরে আক্রমণ হয়। স্বামী বিবেকানন্দ যেদিন দার্জিলিং থেকে ব্যাগপত্র নিয়ে কলকাতায় আসেন, রাস্তার মানুষ তার প্রতিও মারমুখী হয়ে ওঠে। স্বামীজির ব্যাগে নাকি প্লেগের টিকা রয়েছে। অবশেষে হাত জোর করে স্বামীজিকে বলতে হয় যে তিনি ফকির মানুষ, বিদেশ থেকে ফিরছেন। শুধু প্লেগ নয়, কলেরা বা ইনফ্লুয়েঞ্জার মতো মহামারীতেও রবীন্দ্রনাথ সক্রিয় ভূমিকা নেন। 1915 সালে বাংলায় কলেরা মারাত্মক আকার নেয়। ঠাকুরবাড়িতেও মৃত্যু হানা দেয়। রবীন্দ্রপুত্র সোমেন্দ্রনাথ কলেরায় মারা যায়। কবির লেখনী আরো শক্ত হয়ে ওঠে। ওলা উঠার বিস্তার নামক প্রবন্ধে তিনি বিভিন্ন দেশে এ রোগের বিস্তার নিয়ে আলোচনা করেন। গোরা উপন্যাসে হরিমোহিনীর স্বামী ও পুত্রের মৃত্যুর কথা লিখতে গিয়ে নিজের দুঃখের কথাই যেন ব্যক্ত করলেন তিনি। যে দুঃখ কল্পনা করলেও অসহ্য বোধ হয়, তাহাও যে মানুষের সয়, ইহাই জানাইবার জন্যে ঈশ্বর আমাকে বাঁচিয়া রাখিলেন। তার দুর্বুদ্ধি। দিদি ছোট গল্পেও কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুর কথা আছে। এর কয়েক বছর পরে যখন ইনফ্লুয়েঞ্জা মহামারীর আকার নেয়, রবীন্দ্রনাথ আগে থেকেই সতর্ক হয়েছিলেন। এবারে তিনি একেবারে কবিরাজের ভূমিকা অবতীর্ণ হন। শান্তিনিকেতনে এই ফ্লু যাতে না ছড়াতে পারে তার জন্য তিনি পঞ্চতিক্ত পাচন খাইয়েছিলেন প্রত্যেককে। বন্ধু জগদীশচন্দ্রকে এই পাচনের কথা জানিয়ে তিনি একটি পত্রে লিখেছেন, বৌমার খুব কঠিন রকম নিউমোনিয়া হয়েছিল। অনেকদিন লড়াই করে কাল থেকে ভালো বোধ হচ্ছে, কিন্তু ছেলেদের মধ্যে একটিরও ইনফ্লুয়েঞ্জা হয়নি। আমার বিশ্বাস তার কারণ আমি ওদের বরাবর পঞ্চতিক্ত পাচন খাইয়ে আসছি। আমার এখনো প্রায় 200 লোক, অথচ হাসপাতাল প্রায় শূন্য পড়ে আছে। এমন কখনো হয় না, তাই মনে ভাবছি এটা নিশ্চয়ই পাচনের গুণে হয়েছে। এই পাচন ছিল নিম, গুলঞ্চ, বাসক, পলতা ও কন্টিকারির মিশ্রণ। রবীন্দ্রনাথের ভাবনায় নৈরাশ্য, নিরানন্দ, অনশন ও মহামারীর প্রাচীন ভারতে মন্দির ভিত্তিকে ভেঙে ফেলেছে ক্রমশ। তবে এসব আকস্মিক নয়। দেশনায়ক প্রবন্ধে তিনি লিখেছেন, ম্যালেরিয়া, প্লেগ, দুর্ভিক্ষ কেবল উপলক্ষ মাত্র, তারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। কবিগুরুর জন্মদিবস পালনের প্রাক্কালে আমরা যদি এই মূল ব্যাধিকে খুঁজে নিতে পারি, যার কারণে দেশে নিরানন্দ আর মহামারীর ছড়াছড়ি, এবং তার নিরাময়ের চেষ্টা করি, তবেই সমগ্র বিশ্ব সুন্দর হবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন
এমনি করেই বাজবে বাঁশি নাটে কাটবে দিন কাটবে কাটবে গদিন আজও যেমন দিন কাটে আহা এমনি করেই বাজবে বাঁশি নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরে চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলায় আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন